এবং আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে বাংলাদেশ ছাত্রলীগ এই প্রতিকূল পরিস্থিতিতে, এই ঝঞ্ঝামুখর সময়ে, এই দমন পীড়নের সময় বাংলাদেশ ছাত্রলীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেল, সংখ্যাগরিষ্ঠ পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো। এবং আমরা সংখ্যাগরিষ্ঠতা রাজনীতি, বিজয়ের রাজনীতি, গণতান্ত্রিক রায়ের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে পারতাম বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেন, কিন্তু আপনারা তখন আবার শিবির রাজনীতি করতে পারবে না, তাদেরকে পেটাতে হবে। আবার ধরেন মানে তাদের ভোট করা তো দূরের কথা, মিছিলে জোর করে আসতে চাই বা না চাই জোর করে আনা হবে। এই বিষয়গুলো তো গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যায় না, তাই না? সেগুলো তো ছাত্রলীগের সাথে জড়িয়ে ছিল এই বিষয়গুলো। তাহলে আপনারাও বা মুখে এক বলেন বা কাজে অন্য করেন, তাই নয় কি? আপনারাও তো সেরকম না, একটি হচ্ছে যে পলিটিক্যাল স্ট্রাগল তো আমরা চালিয়ে যাই এবং আমরা সেই লড়াইটি ধর্মভিত্তিক সংগঠন হিসেবে, যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত সংগঠন হিসেবে, স্বাধীনতা বিরোধী সংগঠন হিসেবে রাজনৈতিক সংগ্রামটা আমরা চালিয়ে যাই। ইসলামী ছাত্র শিবির এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরও কিন্তু অংশগ্রহণ করেছে, তারাও প্যানেল দিয়েছে, তারাও প্রার্থী দিয়েছে, তারাও প্রচারণা চালিয়েছে। তো আমরা যেটি বলছি যে তাদের প্রতারণাগুলো তুলে ধরছে, কিন্তু এর পূর্বে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও কিন্তু তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশ ছাত্রলীগ তার আদর্শিক অঙ্গীকারের জোরে শিক্ষার্থীদের শক্তির উপর ভর করে, সাংগঠনিক জনপ্রিয়তার উপর ভর করেই কিন্তু আমরা নির্বাচনগুলোতে তাদেরকে পরাজিত করতে পেরেছি। কত কথা বলে গেছে। আজকে বাংলাদেশে এতগুলো সংবাদ মাধ্যম, আজকে বাংলাদেশের একটা সংবাদ মাধ্যমে একজন আওয়ামী লীগ নেতা আপনি বলতে পারবেন যে 5 আগস্টের পরে কথা বলতে পেরেছে, অথচ আপনার কর্মসূচিতে, আপনার প্রোগ্রামে কতজন এসেছে? আজকে আপনি আইন করে বলে দিয়েছেন সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী, এমন কিছু তো আমরা নয়, আমরা যারা রাজনৈতিক কর্মী, আপনি যদি আওয়ামী লীগের পক্ষে যায় কিংবা এই আওয়ামী লীগের পক্ষে কোনোভাবে যে আপনি যদি সংবাদ করেন, আপনি যদি লেখেন সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী, আপনিও কিন্তু একজন সন্ত্রাসী, আপনার নামও কিন্তু যাত্রাবাড়ি থানায় মামলাটা হওয়ার সুযোগটা কিন্তু থাকছে। এবং এটি আসলে আলটিমেটলি এটি ফলাফল দেবে না, শিক্ষার্থীরা এটির বিরুদ্ধে সচেতন হবে, রাজনৈতিকভাবে জবাব দেবে, নারীরা আমাদের রুখে দাঁড়াবে। কারণ এই ছাত্র শিবির নির্বাচনে বিজয়ী হয়েছে, মোরাল পুলিশিং তারা ক্যাম্পাসে বাড়ানোর চেষ্টা করবে, শিক্ষার্থীদেরকে ধর্মীয় ভাবে ব্যবহার করার চেষ্টা করবে এবং সেটির মাধ্যমে আমাদের সমাজের গতিটাকে পশ্চাৎবর্তী করার চেষ্টা তারা করবে এবং এটির মাধ্যমে আলটিমেটলি শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে, জবাব দেবে এবং সাধারণ শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে, জবাব দেবে। ভবিষ্যৎ মানে ফিউচার টেন্সে বলছেন, যা দেখলাম এখন তাতে দেখা যাচ্ছে ভোটার 39,874, তার মধ্যে 29,821 জন ভোট দিয়েছেন। মানে জি, আপনি বলছিলেন যে ছাত্রলীগকে মানে প্রার্থী হওয়ার সুযোগ দেয় নাই, মানে ছাত্র এটা গণতান্ত্রিক না, আপনি এই প্রশ্ন করছিলেন এই নির্বাচন নিয়ে, এবং ছাত্রলীগকে প্রত্যাখ্যানের সুযোগও আসলে থাকার কথা ছাত্রদের, সেটি আপনি বলছিলেন যে তাহলে এটা গণতান্ত্রিক হতো। তো সেটি তো আসলে শিবিরের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য ছিল। আপনারা কেন তাহলে তাদের বা ছাত্রদেরও সেই গণতান্ত্রিক অধিকারটা থেকে তাদেরকে বঞ্চিত করলেন? ছাত্রদের মধ্যে যে এখন অনেকেই আসলে শিবিরকে পছন্দ করছে, ভোট দিতে চাইছে বা চেয়েছিল হয়তো আগে, সেটা আপনাদের কারণে হয়ে উঠতে পারে নাই। আব্বাস সহ বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেছেন যে শিবির ছাত্রলীগের সাথে তলে তলে আতাত করে তাদের ভোটটা শিবির পেয়েছে, এই অভিযোগের, এবং তিনি ছাড়া আসলে বিএনপির অনেক সিনিয়র নেতারা এরকমটা বলেছেন। এই অভিযোগের সত্যতা কতটা? প্রশ্নটা যদি এভাবেও করি যে ছাত্রলীগ বা তাদের সমর্থকদের ভোট কার কাছে গেছে বা কাদের কাছে গেছে? বাইরে ছিল। আমরা মনে করি যে গোটা নির্বাচনটি একটি নিয়ন্ত্রণমূলক নির্বাচন। গোটা নির্বাচনটা হয়েছে যে সরকারি দলের নিজেদের মধ্যে কম্পিটিশন। কারণ আপনি শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করবেন, শিক্ষার্থীরা ছাত্র দলকেও সরকারি দল মনে করে, ছাত্র শিবিরকেও সরকারি দল মনে করে, এনসিপি ছাত্র সংগঠন বাকসাস তাকেও সরকারি দল মনে করে, এবং অন্যান্য যারা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা সবাই কোনো না কোনো ভাবে আসলে সরকারের স্টেক হোল্ডার। সে কারণে এখানে শিক্ষার্থীদের বাছাই করার সুযোগ আর আসলে সেই অর্থে ছিল না। নির্বাচন, জাতীয় বলি বা ছাত্র সংসদ বলি, এরকম প্রশ্ন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হয়েছে? ত্রুটি বিচ্যুতি এই বিষয়গুলো নিয়ে এক ধরনের আলোচনার সুযোগ তো সবসময় কেন্দ্র করে যদি আপনি দেখেন, তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়াটি নিয়ে কিন্তু এক হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের অংশগ্রহণের সুযোগ থাকছে না, আরেকটি হচ্ছে যারা অংশগ্রহণ করছে এমনকি যারা বিজয়ী হচ্ছে, পরাজিত হচ্ছে, পক্ষ বিপক্ষ সবার কিন্তু অভিযোগগুলো থাকছে। এবং আপনি দেখুন এমন একটি নির্বাচন, আপনি সর্বশেষ খবরটিও যদি দেখেন, 18 জন প্রার্থী ভোটের ফলাফলে গরমিল। হল সংসদে তিনি যে ভোট পেয়েছেন, কেন্দ্রীয় সংসদের হিসাবের সঙ্গে কিন্তু তার কোনো এই যে যোগফল সেটি কিন্তু ম্যাথ ইজ নট ম্যাথিং, ফলাফল কিন্তু মিলছে না। এবং নির্বাচন প্রক্রিয়াকে ঘিরেও যদি আপনি পুরো সময়টি দেখেন যে শিক্ষার্থীরা এসে বলছে, টিএসসির ভোট কেন্দ্রে আপনি দেখবেন যে তার ভোটটি দেওয়া হয়ে গেছে, অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে এমন একটি নির্বাচনে। আরেকজন শিক্ষার্থী আসছেন, তিনি বলছেন যে তার ভোটটি দেওয়া হয়ে গেছে, তারপরেও তার শিক্ষার্থী পূর্বের ভোটটি বাতিল না করে তার ভোট দেওয়ার ব্যবস্থাটি কিন্তু করেছে। এবং ভোট গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করা এবং শারীরিকভাবে পরিসরটি যদি আপনি দেখেন, তো নির্বাচনটি তো অবশ্যই নানাভাবে প্রশ্নবিদ্ধ। নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে, এই সিদ্ধান্ত তো আর বদল করা হয়নি। এটি ছাত্র শিবির সংগঠন হিসেবে কাউকে নিষিদ্ধ করা সেটি নয়, ধর্মভিত্তিক ছাত্র রাজনীতিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিষিদ্ধ করা হয়েছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের গৃহীত সিদ্ধান্ত, ছাত্র প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যকার গৃহীত সিদ্ধান্ত। আপনি মনে করতে পারেন যে এই সিদ্ধান্তটি পরিবর্তন করা প্রয়োজন কিনা, সেটি আপনি অবশ্যই বিবেচনা করতে পারেন, কিন্তু সেই সিদ্ধান্ত তো পরিবর্তন করা হয়নি। সেই সিদ্ধান্ত পরিবর্তন না করি যখন এই আপনি নির্বাচনটি করেছেন, তো আইনগত প্রশ্ন তো ভবিষ্যতের জন্য অবশ্যই। শিবির তো আসলে ধর্মভিত্তিক, আমি একটু মানে আর্গু করার জন্য বলছি, শিবির তো ধর্মভিত্তিক প্রচারণাও চালান, তাদের প্যানেলে মানে
নন মুসলিম ছিলেন যারা, বা তাদের প্যানেলে আরো ডাইভার্সিটি ছিল, শুধু তো ধর্মভিত্তিক প্রচারণা তারা করেছেন, বিষয়টা এমন হয়নি এবার। দেখুন, ইসলামী ছাত্র শিবিরের যিনি সদস্য এবং আপনি তার জানেন যে তাকে শপথ নিতে হয়, তাকে রীতিমতো সমস্ত ধরনের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কিন্তু দায়িত্ব পালন করতে হয়, এবং তাদের দায়বদ্ধতা, আপনি যদি ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্রটি দেখেন, তাদের দায়বদ্ধতা কিন্তু এক ধরনের ধর্মীয় সমাজ ব্যবস্থার জন্য, শরিয়া আইনের জন্য এবং সেটি প্রতিষ্ঠা করার জন্য, এবং এটির কারণে বিভিন্ন ধরনের কৌশল তারা গ্রহণ করে। তাদের কৌশল কোনটি, লক্ষ্য কোনটি, এটি কিন্তু সবার সামনে পরিষ্কার, এবং তাদের যে রাজনৈতিক দর্শন রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে, আজকে তারা নারী স্বাধীনতার কথা বলছে, নারী পোশাকের স্বাধীনতা নিয়ে তারা প্রশ্ন তুলছে না, কিংবা সফট টোনে তারা কথা বলছে, কিন্তু মূল লক্ষ্য তো তারা সেটি নয়। মূল লক্ষ্য হচ্ছে যে তারা আসলেই তারা ধর্মকে একটি সমাজ একটি চাপিয়ে দিতে চায় সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, এবং ধর্মকে তারা ব্যক্তিগত অধিকার, সেই জায়গা থেকে আমরা যেমন ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি, সেই জায়গা কিন্তু তারা দেখে না, বরং তারা মনে করে যে একটি ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং আমাদের মানব রাষ্ট্র যে সংবিধান, আপনি দেখুন যে আমাদের সংবিধান তৈরি করেছে মানুষ, তৈরি করেছে আলাপ আলোচনার ভিত্তিতে তৈরি করেছে, এবং সেই গণতান্ত্রিক বিধিবিধান কিন্তু তাদের মূল লক্ষ্য নয়। তারা তো তাদের সুস্পষ্ট ভাবে গণতান্ত্রিক বিধিবিধান তাদের মূল লক্ষ্য না, কিন্তু গণতন্ত্রের জামায়াতের দলিল, শিবিরের দলিল। জি, আপনি বলছিলেন যে ছাত্রলীগকে মানে প্রার্থী হবার সুযোগ দেয় নাই, মানে ছাত্র, এটা গণতান্ত্রিক না, আপনি এই প্রশ্নটা করছিলেন এই নির্বাচন নিয়ে, এবং ছাত্রলীগকে প্রত্যাখ্যানের সুযোগও আসলে থাকার কথা ছাত্রদের, সেটি আপনি বলছিলেন যে তাহলে এটা গণতান্ত্রিক হতো। তো সেটি তো আসলে শিবিরের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য ছিল। আপনারা কেন তাহলে তাদের বা ছাত্রদেরও সেই গণতান্ত্রিক অধিকারটা থেকে তাদেরকে বঞ্চিত করলেন? ছাত্রদের মধ্যে যে এখন অনেকেই আসলে শিবিরকে পছন্দ করছে, ভোট দিতে চাইছে বা চেয়েছিল হয়তো আগে, সেটা তো আপনাদের কারণে হয়ে উঠতে পারে নাই। সেটাই করছে তিনি, আপনি যেটি বলার চেষ্টা করছিলেন যে তারা কোন ধরনের বক্তব্যগুলো সামনে নিয়েছে, আসলে তো তারা সেটিতে বিশ্বাস করে না, তাদের মূল লক্ষ্য তো ভিন্ন। এবং আপনি তারা এই গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, এসবও কিন্তু তারা বিশ্বাস করে। আমি প্রশ্নবিদ্ধ করি যে জবাবটা আপনার কাছ থেকে, আপনাদের বিষয় নিয়ে বেশি জানতে চাই। যে সাদ্দাম, আপনি বলছিলেন যে আপনাদের কোনো নির্দেশনা ছিল না, যেহেতু আপনারা এটাতে অংশগ্রহণ করতে পারছেন না বা গণতান্ত্রিক হচ্ছে না, ছাত্রলীগের প্রতি বা সমর্থকদের প্রতি কোনো নির্দেশনা ছিল না, ছাত্রলীগকে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, তারপরেও 75 থেকে 78% ভোট পড়লো এই নির্বাচনে। মানে আমি এই প্রশ্নটা করছিলাম এই কারণে যে তাহলে ছাত্রলীগকে ইররিলেভেন্ট, মানে ছাত্রলীগ নাই কোথাও, তারপরে এত সংখ্যক ভোট পড়লো, এবং এটা বলা হচ্ছে যে স্মরণকালের 72 থেকে দেখছিলাম একটা বিশ্লেষণ, এমনকি আপনারা যে নির্বাচন করেছেন ডাকসু, তার চেয়ে বেশি ভোট আসলে এই নির্বাচনে পড়েছে, যেখানে ছাত্রলীগ নাই। তাহলে কি ছাত্রলীগ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? না, আপনি যে বললেন এর আগে বিএনপির একজন রাজনৈতিক নেতা, তার প্রসঙ্গ ধরে যদি বলেন, আপনি যদি দেখেন যে আমি ভোটের পরিসংখ্যান ধরেই যদি তার কথা ব্যাখ্যা করি বা যুক্তি তুলে ধরি, আপনি দেখবেন যে জগন্নাথ হল, যেটি আমাদের বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক অঙ্গীকারের জন্য একটি শক্তিশালী ছাত্র, আমরা একটা হলই বলবো, একটা শক্তিশালী সংগঠন, সেখান থেকে আপনি তাদের যে প্রহসনের নির্বাচন, তাদের যে নিয়ন্ত্রণমূলক নির্বাচন, তাদের যে পূর্ব নির্ধারিত ফলাফলের নির্বাচন, সেখানেও কিন্তু ছাত্র দলের ভিপি প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। সেখানে ডিএস পদে ছাত্র ইউনিয়নের বেশি সংখ্যক ভোট পেয়েছেন ডিএস পদপ্রার্থী। তো বাংলাদেশ ছাত্রলীগ যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করতো, বাংলাদেশ ছাত্রলীগ যদি ভোটের ফলাফলটিকে প্রভাবিত করার চেষ্টা করতে চাইতো, তাহলে বাংলাদেশ ছাত্র, এই জগন্নাথ হলই সবচেয়ে বড় প্রমাণ যে বাংলাদেশ ছাত্রলীগ এই নির্বাচনের সাংগঠনিক ভাবে কোনো ধরনের সংশ্লেষণ, কোনো ধরনের সম্পৃক্ততা রাখতে চায়নি এই নির্বাচনকে ফিরে। আর আপনি যেটি বলছেন সেটি হচ্ছে যে 78% এই যে ভোট গ্রহণ, এটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা ধরনের প্রশ্ন আসছে, এবং এটি আজকে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নির্বাচনে আপনি দেখবেন যে 18টি কেন্দ্র ছিল, এই নির্বাচনে ভোট কেন্দ্র হচ্ছে 8টি। আপনি দেখবেন যে ভোটের সময়সীমা গতবারে আমাদের মনে আছে, এবং এবারে আপনি যদি পত্রিকাগুলোর প্রতিবেদন দেখেন, দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্রগুলোতে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা উপস্থিতি সেই অর্থে ছিল না, কিন্তু তারপরে কিন্তু ভোটের সংখ্যাটি 78% হয়েছে। আপনি যদি জাকসুর ইলেকশনের সঙ্গে যদি দেখেন, সেখানে 11-12 হাজার ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 39,000 ভোটার, সেখানে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী সেখানে আবাসিক রয়েছে, সেখানে বুথের সংখ্যা বেশি, সেখানে কেন্দ্রের সংখ্যা বেশি, এবং শুধু তাই নয়, সেখানে আপনার 2 ঘন্টা 5টা থেকে সময়সীমা 7টা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, তারপরেও কিন্তু সেখানে ভোটের পরিমাণ আপনি দেখবেন যে 67% দেখানো হয়েছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে 78%-এ পরিণত হয়েছে। এবং আজকেও যদি আপনি কিছুক্ষণের আগে পরিসংখ্যান দেখেন, তাহলে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে, যেহেতু আপনি ঢাকা, এবং আরেকটি তথ্য আপনি যদি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থী, এটি কিন্তু পার্থক্যটা এখন ইতিমধ্যে অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যাটা বেড়ে গেছে। দুপুরের পর থেকে যেখানে শিক্ষার্থীর সংখ্যা যথেষ্ট সংখ্যক ছিল না, সেখানে 78% ভোট নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে একটি প্রশ্ন রয়েছে, এবং হল সংসদ, কেন্দ্রীয় সংসদের নির্বাচনের ফলাফলে যে তারতম্যটি দেখা গেছে, তো এটি আসলে ইতিমধ্যে এক প্রকার প্রমাণিতই বলা যায় যে এই স্বয়ংক্রিয়ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনই আসলে শিক্ষার্থীদের ভোট দেওয়ার দায়িত্বটি বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে বলে মনে করা যথেষ্ট কারণ আছে। আপনারা বলছেন মনে করা যথেষ্ট কারণ আছে, কিন্তু এরকম মনে করে কেউ তো চ্যালেঞ্জ করলো না, বা কারো কাছে এই প্রমাণগুলো উপস্থাপন করে এটি তো প্রমাণিত করা হলো না। যদি তাই হয়ে থাকে, যারা হারলেন তারা কেন এটি প্রমাণ করলেন না? অভিযোগ উপস্থাপন করেছেন, আপনার সাথে আমি একমত, দেখেছি আমরা গণমাধ্যমে সেটি, কিন্তু কেউ তো প্রমাণ করলেন না যে এরকম। এবং শিবিরের প্যানেল থেকে যারা জয়ী হয়েছেন, আমার এই অনুষ্ঠানের কথা বলছেন, আমি এই প্রশ্ন করছিলাম
যেমন অভিযোগ করেছেন যারা পরাজিত হয়েছেন, তিনিও ঠিক একই উত্তর আমাকে দিচ্ছিলেন যে কেউ তো প্রমাণ নিয়ে হাজির হলেন না, কেউ প্রমাণ করুক তারপরে আমরা মেনে নেব। সেটা তো কোনো প্রমাণিত হলো না। সাদ্দাম, দেখুন, এই সরকার 5ই আগস্টের পর থেকে ক্ষমতায় রয়েছে, এই সরকার তো অসাংবিধানিক ভাবে ক্ষমতায় আছে, এই সরকার তো সাংবিধানিক কোনো আইন, জনগণের ম্যান্ডেট, কোনো ধরনের বৈধতা, কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তো এই সরকার ক্ষমতায় আসে। এই সরকার তারপরে তার ক্ষমতায় আছে, তার মানে এই নয় যে এই সময়টুকু তার বৈধ হয়ে গেল। সামরিক স্বৈরাচারীরা ক্ষমতায় ছিল, দশকের পর অধিক সময় ধরে তারা ক্ষমতায় ছিল, তার অর্থ এটি নয় যে তাদের ক্ষমতা গ্রহণটি বৈধ হয়ে গেল, তাদের প্রক্রিয়াটি বৈধ হয়ে গেল, তাদের যে প্রহসনের নির্বাচন তারা দেখা যাচ্ছে মঞ্চস্থ করছে সেটি বৈধতা অর্জন করে যাচ্ছে। আমরা মনে করি যে যেহেতু রাষ্ট্রযন্ত্রকেই তারা দখল করে নিয়েছে, রাষ্ট্রযন্ত্রকেই তারা ব্যবহার করছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোকে তারা সেটি ব্যবহার করছে এবং সেটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তো এক ধরনের দমনমূল পরিবেশের মধ্যে আপনার যখন কথা বলারই কোনো স্বাধীনতা নেই। আজকে বাংলাদেশের অভ্যন্তরে সরকারের একজন যদি অংশগ্রহণ করে, লাইভে প্রোগ্রাম করার কথা, বিরোধী মতের কোনো ঠাই দিচ্ছে না বাংলাদেশে। আপনার একমাত্র আপনি যদি সরকারকে সমর্থন করতে পারেন, সেটি যদি আপনি প্রমাণ করতে পারেন, তারপরে আপনার টুকটাক সমালোচনা, টুকটাক বিরোধিতা, টুকটাক অভিযোগ উত্থাপন করার স্বাধীনতা থাকছে। তো আপনি তো বিরোধী মতে কোনো ধরনের স্পেস দিচ্ছেন না, প্রমাণ উত্থাপন করার মতো কোনো পরিবেশ দিচ্ছেন। কত কথা বলে গেছে আজকে বাংলাদেশে, এতগুলো সংবাদ মাধ্যম, আজকে বাংলাদেশের একটা সংবাদ মাধ্যমে একজন আওয়ামী লীগ নেতা আপনি বলতে পারবেন যে 5ই আগস্টের পরে কথা বলতে পেরেছে, অথচ আপনার কর্মসূচিতে, আপনার প্রোগ্রামে কতজন এসেছে? আজকে আপনি আইন করে বলে দিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী, এমন কিছু তো আমরা নই, আমরা যারা রাজনৈতিক কর্মী, আপনি যদি আওয়ামী লীগের পক্ষে যায় কিংবা এই আওয়ামী লীগের পক্ষে কোনোভাবে যে আপনি যদি সংবাদ করেন, আপনি যদি লেখেন সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী, আপনিও কিন্তু একজন সন্ত্রাসী, আপনার নামও কিন্তু যাত্রাবাড়ি থানায় মামলাটা হওয়ার সুযোগটা কিন্তু থাকছে। এবং যারা টুকটাক এর মধ্যে 2-3 জন কথা বলছে, কথা বলার পরের দিন কারাবন্দী হতে হচ্ছে। প্রেস ঢাকা রিপোর্টার যে তিনি কথা বলতে গেছেন, তারা তো আওয়ামী লীগ করেন না, তারা সিভিল সোসাইটির অঙ্গ, তারা ন্যূনতম কথা বলতে এবং সত্যি কথা বলার সুযোগ পায়নি, অনুষ্ঠানটি আয়োজন করার চেষ্টা করছে, তাদেরকেও কিন্তু কারাগারে যেতে হয়েছে। 4 লাখ নেতাকর্মী এই বিগত 12 মাস সময়ের মধ্যে তারা কারাবন্দী হয়েছে। তো পার্থক্যটি কিন্তু সুস্পষ্ট এবং এই মবের কারণে হস্তক্ষেপ হচ্ছে। কিন্তু সাদ্দাম, মানে আপনাদের সময় কেন কিশোর মোশতাকদের কথা তো আমরা ভুলে যাই নাই, যে একটা কার্টুন এঁকেছেন, একটু লিখেছেন, তাদেরকে জামিন না দিয়ে একজন তো মারাই গেলেন জেলখানায়, জামিন না পেতে পেতে, মানে আবেদন করতে করতে 7বার বা 8বার জামিনের আবেদন। দেখুন জি, আমি যে উদাহরণগুলো তুলে ধরলাম, এটি কিন্তু পার্থক্যগুলো তুলে ধরার জন্য, যে বর্তমানে এটি ছিল এবং 2008 থেকে 2024 সালের বাস্তবতা এটি ছিল, 2024 সালের 5ই আগস্ট পরবর্তী বাস্তবতা এই সুযোগগুলো নেই। এর বাইরে ব্যত্যয় ঘটেনি, আইনের অপপ্রয়োগ ঘটেনি, রাজনৈতিকভাবে অনেক সময় আমরা সঠিক সিদ্ধান্ত প্রয়োগ করতে পারেনি, সেটি কিন্তু আমি বলিনি, অবশ্যই সেটি ঘটেছে, সেই জায়গায় সেই সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে। কিন্তু যদি আপনি দেখেন যে বর্তমান সার্বিকভাবে রাষ্ট্র ব্যবস্থা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছে, এক ধরনের ফ্যাসিবাদী বন্দোবস্ত তারা গ্রহণ করেছে, যেখানে আপনার এই কোনো কিছু করার স্বাধীনতা আপনার থাকছে না। আজকে এই পার্থক্যটির কারণে আমরা মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলা, যেটি আমরা এই অনেক সংকট, অনেক সীমাবদ্ধতা, অনেক চ্যালেঞ্জ কিংবা ত্রুটি বিচ্যুতি নিয়েও যে গণতান্ত্রিক পথ আমরা পাড়ি দিচ্ছিলাম, আজকে বাংলাদেশের গণতন্ত্রকেই সম্পূর্ণভাবে কুক্ষিগত করা হচ্ছে। আপনি বলছেন যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা একরকম কায়েম করছে বাংলাদেশে, এমন হয় আওয়ামী লীগ ছাড়া আর বাকি সব দল মানে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য অভিযুক্ত করছে। আমি একটু আবারও ডাকসু নির্বাচনের প্রসঙ্গে আসি এবং জাকসু তারপরে রাকসু নির্বাচন হবে সেদিকটা একটু কথা বলি। যে শিবিরের আপনাদের মানে ছাত্রলীগের মধ্যে গুপ্ত থাকার যে অভিযোগটা, সেটি এখন আবার খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে। আমরা এমনকি এখন যিনি ভিপি নির্বাচিত হয়েছেন সাদেক কায়েম, তিনি ছাত্রলীগের মিছিলে গেছেন, তিনি শেখ হাসিনা নামে স্লোগান দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি তাকে কিভাবে চিনতেন? ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা কেমন ছিল? এটি তো বলে যে দেখুন, ছাত্রলীগের অভ্যন্তর অনুপ্রবেশ করেছে, ছাত্রলীগ করার কারণে আপনি দেখুন সাদেক কায়েমের প্রার্থিতা নিয়ে কি প্রশ্ন এসেছে? সাদেক কায়েমের তো ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করা, স্লোগানে অংশ নেওয়ার ভিডিও, অডিও সবকিছু ধরেছে, তার প্রার্থিতা কি বাতিল হয়েছে? অথচ আরেকজনের প্রার্থিতা কিন্তু ঠিকই বাতিল হয়েছে। যিনি নির্বাচিত হয়েছেন, প্রহসনের নির্বাচন হোক, নিয়ন্ত্রণের নির্বাচন হোক, তাদের যে নৈতিকতার মানদণ্ড, তারা যে নিয়ম কানুন প্রার্থিতা কি বাতিল হয়েছে? আপনি আমাকে একটু বলে দেন কার প্রার্থিতা বাতিল হয়েছে? আপনি যেটি নিয়ে রিড করা হয়েছে, জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই ইলেকশনে ভিপি পদে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, আরেকজনকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে। এসএম ফরহাদ ছাত্রলীগের পদবি গ্রহণ করেছে, এটা তো বাস্তবতা। সেই তার কি প্রার্থিতা বাতিল করা হয়েছে, অথচ আরেকজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে এটি নিয়ে যখন আইনগত প্রশ্নটি তুলবে, তখন সেই আইনগত প্রশ্নের বিশ্ববিদ্যালয় প্রশাসন কি জবাব দিতে পারবে? তো এটি তো তাদের যে নিয়ন্ত্রণমূলক নির্বাচন, তাদের স্ক্রিপ্টেড নির্বাচন, সেখানে কিন্তু তাদের মধ্যেই যে মতদ্বৈততা রয়েছে, যে দ্বিচারিতা রয়েছে, যে ধরনের ত্রুটিপূর্ণ যুক্তি তারা দিচ্ছে, তাদের যুক্তিতেই কিন্তু তারা আসলে ধরা পড়ছে। আরেকটা যদি আপনি এটা বলবেন যে তারা আসলে ছাত্রলীগ কিভাবে, দেখেন আপনি যেটি বলছিলেন, জি আমার প্রশ্নটা হচ্ছে এটা যে তারা আসলে ছাত্রলীগে কিভাবে এতদিন গুপ্ত থাকলো, মানে শিবিরের নেতাকর্মীরা কিভাবে সবাই ছাত্রলীগে বা এখন যাদেরকে দেখা যায় আন্দোলন সবাই ছাত্রলীগে গুপ্ত থাকার বিষয়টা, এটি কেন থাকলো বা কিভাবে থাকলো?
আপনারা মানে জোর করে ভেড়াতেন বলে সবাইকে ভিড়তে হয়েছে, বিষয়টা এমন? আসলে তারা কিন্তু তেমনই বলছেন যে জোর করে আপনারা মিছিলে নিতেন, আপনারা সিট তার মানে সিট থেকে তাদেরকে বঞ্চিত করতেন, যেটা ন্যায্য তাদের পাবার কথা, সেখান থেকে যদি ছাত্রলীগ না করতো বা ছাত্রলীগের মিছিলে না যেত। এই কারণেই কি আসলে এত গুপ্ত শিবির বা গুপ্ত অন্যান্য দলের অনুপ্রবেশ? আমি শুরুতেই যে বিষয়টি বলেছি যে কেউ যদি কোনো রাজনৈতিক সংগঠন করে, তার যদি নৈতিক দুর্বলতা না থাকে, তার যদি আদর্শিক অঙ্গীকারে দৃঢ় থাকে, সে তার সংগঠন নিয়ে রাজনীতি করবে। কেউ যদি অন্যায় করে, এমনকি আমরা যদি অন্যায় করে থাকি, আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, প্রতিরোধ গড়ে তুলবে, এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম। অথচ কিন্তু আপনি যাদেরকে বলছেন যে অনুপ্রবেশের ঘটনাগুলো তারা করেছে, ইনফিল্ট্রেশন করেছে, এটির মাধ্যমে কিন্তু আপনি সামাজিক চুক্তি ভঙ্গ করছেন, আপনার যে ব্যক্তিগত নৈতিক দায়বদ্ধতা রয়েছে সেই নৈতিক দায়বদ্ধতা আপনি ভঙ্গ করছেন। এবং তৃতীয় আরেকটি বিষয়, শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী আপনি দেখুন তাদের মুনাফিকি কর্মকাণ্ডগুলো, শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী সুস্পষ্ট করে বলে দেওয়া আছে যে আপনি শিবিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোন রাজনৈতিক সামাজিক সংগঠনে আপনি যোগ দিতে পারবেন। অথচ তারা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই ছাত্র শিবিরের যে দৃষ্টিভঙ্গি তার সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি রাজনীতিতে বিশ্বাস করে, অথচ তারা কিন্তু তাদের যে দেয়া কথা সেটির লঙ্ঘন ঘটিয়ে কিন্তু তারা এই বাংলাদেশ ছাত্রলীগ সহ এবং জাতীয়তাবাদী ছাত্র দলও আমি বিশ্বাস করি বামপন্থী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে তারা যোগ দিয়েছে। তার মানে তাদের নৈতিক ভিত্তিটি দুর্বল, তার মানে তারা প্রতারণের আশ্রয় গ্রহণ করছে, তার মানে তারা ছদ্মবেশটা ধারণ করছে। এবং আমরা তো স্বীকার করছি, আমরা তো এটি অবলীলায় স্বীকার করছি যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, এবং অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে আপনি দেখুন যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তারা কিভাবে ঘটে। যেমন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের উপর নিপীড়নের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কর্মীরা কিভাবে সম্পৃক্ত ছিল, যে গেস্ট রুম নির্যাতন, গণরুম নিপীড়নের ঘটনার কথা বলা হয়, আজকে তারাই কিন্তু বলেছে নির্বাচনকে কেন্দ্র করে, আপনি নিজেও সম্ভবত দেখেছেন যে তারা সুস্পষ্ট প্রমাণ সয়ে বলেছে যে ছাত্র শিবিরের কর্মীরা ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে আপনারা কিছু করলেন না কেন? ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে তারা এগুলো করতে পারলো, আপনারা কেন চুপচাপ? কি ব্যবস্থা নিয়েছিলেন? এই দায়িত্ব আমরা স্বীকার করছি। এই জায়গায় অবশ্যই আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, এই জায়গায় অবশ্যই আমাদের ত্রুটি বিচ্যুতি অবশ্যই হয়েছে। এবং শুধু আমাদের নয়, আমরা তো মনে করি যে ছাত্র শিবিরের এই যে রাজনৈতিক এই যে কৌশল দৃষ্টিভঙ্গি, সেটি হচ্ছে যে তারা ইনফিল্ট্রেশন করা, অন্য সংগঠন অনুপ্রবেশ করা, শুধুমাত্র ছাত্রলীগ নয়, বামপন্থী সংগঠন, ছাত্রদল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর অভ্যন্তরে অনুপ্রবেশ করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করা, অন্য সংগঠনগুলোকে শিক্ষার্থীদের কাছে অজনপ্রিয় করে তোলা, আক্রমণাত্মক ভূমিকা অবতীর্ণ হওয়া এবং সেটির মাধ্যমে দায়ভার সেই সংগঠনের উপর চাপিয়ে দেওয়া। এটি প্রমাণ করে যে তারা যে ধরনের প্রতারণাপূর্ণ, সততাপূর্ণ এবং যে ধর্মীয় জায়গা থেকে যে নৈতিকতার জায়গা আছে, সেই নৈতিকতার বালাই না করে কিন্তু তারা রাজনীতিটা করে গেছে। এবং সেটি তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন করছেন, আপনাদের নৈতিক অবস্থান কি ছিল? কিভাবে এই অনুপ্রবেশ গুলো করলো? আপনাদেরকে কোনো যাচাই বাছাই প্রক্রিয়া ছিল না? সেটা তো বাদ দিলাম, আসলে যে অনুপ্রবেশ কিভাবে হলো সেই ব্যাখ্যা যখন জানতে চাই, জানা যায় যে যেটি আমি বলছিলাম যে সিট পাবে না তারা যদি ছাত্রলীগের মিছিলে না যায়, তাদেরকে মারধর খেতে হবে, তারা বঞ্চনার শিকার হবে। এই যে বিষয়গুলো তারা করবেটা কি আসলে? একদম গ্রাম থেকে আসা ছাত্ররা যদি এভাবে বাধ্য করেন, আপনারা অনুপ্রবেশ না করে কি করবে? দেখুন, সিটের বিষয়টি তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়। এটি একটি আরেকটি হচ্ছে যাদেরকে আপনি কথা বলছেন, এমনকি যারা এই এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছে, ছাত্র শিবিরের নেতৃত্ব অপরাপর সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের নির্বিঘ্নে হলে থেকেছে। আপনি যদি এনসিপির যারা ছাত্র নেতৃবৃন্দ দেখেন, এনসিপি থেকে যারা জাতীয় তাদের মূল সংগঠন গড়ে উঠেছে, তারা সবাই হলে ছিল, তারা সবাই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। আপনি আমাদেরকে বলছেন অগণতান্ত্রিক, আপনি আমাদেরকে বলছেন যে আমরা অন্যদেরকে সুযোগ দেয়নি। বাংলাদেশ ছাত্রলীগ, আমি বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছি। আজকে যারা উপদেষ্টা পরিষদে আছে তারাও তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে, অবস্থান কর্মসূচি দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ তো সেই সুযোগ নেই। কারো একাডেমিক জীবন কি ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনি আজকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস নির্বাচিত হয়েছেন, অন্যান্য দলের হয়ে ভিপি পদে নির্বাচিত করেছেন, কারো একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে? কারো সার্টিফিকেট বাতিল হয়েছে? কারো একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে? না, অনেকেই অনুপ্রবেশ করেছেন, অনেকে অনুপ্রবেশ করেননি, অনেকেই তো অন্যান্য সংগঠন করেছেন, গণতান্ত্রিক ছাত্র শক্তি করেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল করেছেন, বামপন্থী সংগঠনগুলো করেছেন। আপনি যার নামে বলুন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো একাডেমিক জীবন, কারো রাজনৈতিক জীবন, কারো সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয়নি। গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে ত্রুটি বিচ্যুতি আছে এবং এই জায়গা থেকে আমাদেরও দায় এড়ানোর কোনো সুযোগ নেই। অবশ্যই আমাদের দায় রয়েছে, সেটা আমি নির্বিঘ্নে স্বীকার করছি। কিন্তু আপনি যদি পার্থক্যটা দেখেন, আজকের বাস্তবতা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কার প্রার্থিতা করার সুযোগ ছিল, কে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়নি, কে ক্যাম্পেইন করেনি, কার ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, প্রত্যেকটি ক্ষেত্রে সবার জন্য সেটা উন্মুক্ত ছিল। অথচ আজকে 2025 সালে ঘটনা তো ঘটেছে সম্পূর্ণ উল্টো। এবং আরেকটি যদি জিনিস দেখেন, তাদের নিয়ন্ত্রিত এই প্রশাসনমূলক নির্বাচনের মধ্যে ফলাফলটা যদি আপনি দেখেন, যে এই জুলাই আগস্ট আন্দোলনে আমরা যেটি বলেছি এটির সঙ্গে আমাদের মিসম্যানেজমেন্ট, মিসহ্যান্ডেল, সেটি নিয়ে আমি স্বীকার করি। কিন্তু একই সঙ্গে আপনি যদি দেখেন যে আমরা বলেছি যে এই আন্দোলনের সঙ্গে জঙ্গিবাদী শব্দগুলো সম্পৃক্ত রয়েছে, আমরা সুস্পষ্টভাবে বলেছি জামাত শিবির এটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আমরা কিন্তু সেই সময় এটি বলেছি যে এটি তার রিমোট কন্ট্রোল
কন্ট্রোলটা করছে তারা। আজকে এই ফলাফলগুলো যদি আপনি দেখেন, ডাকসু যে আন্দোলনের পেছনের মূল শক্তি যে ছিল এই জামাত শিবির, এটা কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হচ্ছে, তাদের জবানবন্দিতে প্রমাণিত হচ্ছে, এটি কিন্তু প্রমাণিত হচ্ছে। আরেকটি হচ্ছে এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার বলে যারা দাবি করে এনসিপি বাকশাল যে সংগঠনটি করে তারা নেতৃত্ব দিয়েছে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পরিবর্তন ঘটিয়েছে। আজকে যদি তাদের নিয়ন্ত্রিত ফলাফল দেখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে তাদের নিয়ন্ত্রিত ফলাফল, তাদের নিয়ন্ত্রিত নির্বাচনের ফলাফল যদি আমি বিশ্লেষণ করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে প্রত্যাখ্যান করে। যেমনকি 1000 শিক্ষার্থীর সমর্থনও কিন্তু তারা আদায় করতে পারেনি। ছাত্রদের কিন্তু শোচনীয় পরাজয়ের শিকার হয়েছে। এটির মাধ্যমে প্রমাণিত হয় যে তারা, যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার, যারা আজকে সংবিধান, সেকেন্ড রিপাবলিক, জনগণের ম্যান্ডেট পেয়েছে দাবি করে, তাদের যে জনগণের ম্যান্ডেট নেই, তাদের নিয়ন্ত্রিত নির্বাচন প্রমাণ করে তাদের জনগণের ম্যান্ডেট নেই। পক্ষান্তরে এটিও প্রমাণ করে তাহলে আমার শিবিরেরই জনগণের মানে ম্যান্ডেট আছে, কারণ তারা তো আবার ভূমিধস জয় পাচ্ছে ডাকসুতে। আপনি যেহেতু বলছিলেন যে তারা পারে নাই, অতএব তাদের যে জনপ্রিয়তা নেই বা ম্যান্ডেট নেই সেটি প্রমাণিত হয়েছে, তাহলে শিবিরের এই জয় জয়কার তাদেরও ম্যান্ডেট প্রমাণ করছে কিনা এটি প্রশ্ন। আমি কিন্তু এটি দেখেই বলছি যে তাদের নিয়ন্ত্রিত নির্বাচন, প্রশাসনমূলক নির্বাচন, এই মানদণ্ডগুলো অক্ষুণ্ণ রেখে আমি কথাগুলো বলছি। এখন দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে ছাত্র শিবিরের এই নির্বাচনী বিজয়, তারা যেটি বলছে ল্যান্ডস্লাইড বলার চেষ্টা করছে, এটির পেছনে অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে। এটি আমি সরলীকরণ করে কোন উত্তর দিব সেটাই মনে করি না। এক হচ্ছে যে আপনি যদি রাজনীতিটা দেখেন, ছাত্র শিবিরের রাজনৈতিক স্টাইলটা যদি দেখেন, এক হচ্ছে অনুপ্রবেশের রাজনীতি, আপনি যেটি বলেছেন আমিও সেটি স্বীকার করেছি। আরেকটি হচ্ছে যে এই ওয়েলফেয়ার পলিটিক্স এর নাম করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা, প্রতারণার আশ্রয় গ্রহণ করা, এবং এই বিষয়গুলো রয়েছে। আরেকটি হচ্ছে যে আপনি এই নির্বাচনে মূলধারার ছাত্র সংগঠনগুলো, তাদের যে বাংলাদেশ ছাত্রলীগ যেখানে নির্বাচনের বাইরে রয়েছে, এর বাইরে মূলধারার ছাত্র সংগঠনগুলো হিসেবে যারা এসেছে, তারা যে শিক্ষার্থীদের কাছে বিকল্প হিসেবে আসতে পারেনি, স্বতন্ত্র ধরে রাখতে পারেনি, শিক্ষার্থীদের আশা ধরে রাখতে পারেনি, এটি একটি বিষয় রয়েছে। আরেকটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আপনি সর্বশেষ নির্বাচনের 25টি পদের মধ্যে 23টি পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিজয়ী হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা না থাকার কারণে যে ধরনের সাংগঠনিক শূন্যতা তৈরি হয়েছে, যে ধরনের শিক্ষার্থীদের মধ্যে বিকল্প তৈরি হয়েছে, যেটির একটি প্রতিফলন আপনি দেখতে পাবেন যে স্বতন্ত্র প্রার্থীর জয় জয়কার এবারের নির্বাচনে আপনি যদি দেখেন, এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু নির্বাচনে এমনকি মূলধারার ছাত্র সংগঠনগুলোর তুলনায় তারা ভালো ফলাফল করেছে। আপনি যদি দেখেন যে তারা 4000, 5000, 6000 ভোট পেয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিবি পদে নির্বাচিত হয়েছে। আপনি দেখেন যে এই রাজনীতির প্রতিও কিন্তু তারা এক ধরনের প্রত্যাখ্যান তারা দেখিয়েছে, এবং ছাত্র শিবির তাদের যে অভ্যন্তরীণ নেটওয়ার্ক, তাদের যে সাংগঠনিক কৌশল রয়েছে, এবং সেটির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ব্যবহার করা, এটির যোগফল হচ্ছে ছাত্র শিবিরের এই নির্বাচনগুলোর ফলাফল নিজের মতো করে বের করে নিয়ে আসা। আমি এভাবেই বলবো যে বের করে নিয়ে আসা অনেকগুলো ফলাফলের, অনেকগুলো কৌশলের, এবং তাদের কৌশলটা কাজে দিয়েছে। রাজনীতি তো কৌশলই থাকে, তাদের কৌশলটা কাজে দিয়েছে, তাই নাকি সাদ্দাম? আমি সবগুলো ফ্যাক্টরকে একসঙ্গে বলবো। এক হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা, বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে সাংগঠনিক শূন্যতা, মূলধারা ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের আস্থা হিসেবে, প্রতিফলিত হিসেবে নিজেকে প্রমাণিত করতে না পারা, তাদের দীর্ঘদিনের প্রস্তুতি, তাদের অর্থায়নের রাজনীতি, এবং এই ছাত্র রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাস কেন্দ্র করে তাদের যে ইকোসিস্টেম, তাদের কোচিং নির্ভর ছাত্র রাজনীতি, তাদের আর্থিক সহযোগিতা রাজনীতি, এটির মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক ভাবে প্রভাবিত করার চেষ্টা করা, জামায়াতের পুরো নেটওয়ার্ক ব্যবহার করা, এবং এটির মাধ্যমে ওয়েলফেয়ার পলিটিক্স এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করা, এবং ভর্ণিতার আশ্রয় গ্রহণ করা, প্রতারণার আশ্রয় গ্রহণ করা। আপনি বিশ্বাস করেন এক ধরনের উগ্রবাদী রাজনীতিতে, বিশ্বাস করেন ধর্মীয় রাজনীতিতে, অথচ আপনি শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, আপনি এক ধরনের লিবারেলিজমের তকমান, উদার রাজনীতির তকমানে আপনি যাচ্ছেন। আপনি বিশ্বাস করেন নারীদেরকে গৃহবন্দী করার ক্ষেত্রে, নারীর পোশাকের স্বাধীনতা আপনি বিশ্বাস করেন না, অথচ আপনি যখন যাচ্ছেন তখন আপনি নারীর স্বাধীনতার কথা বলছেন। তো একটি নির্বাচনের বিভ্রান্ত করা সম্ভব, কিন্তু আমি মনে করি যে এটি আসলে আলটিমেটলি এটি ফলাফল দেবে না। শিক্ষার্থীরা এটির বিরুদ্ধে সচেতন হবে, রাজনৈতিকভাবে জবাব দেবে, নারীরা আমাদের রুখে দাঁড়াবে, কারণ এই ছাত্র শিবির নির্বাচনে বিজয়ী হয়েছে। মোরাল পুলিশিং তারা ক্যাম্পাসে বাড়ানোর চেষ্টা করবে, শিক্ষার্থীদেরকে ধর্মীয় ভাবে ব্যবহার করার চেষ্টা করবে, এবং সেটির মাধ্যমে আমাদের সমাজের গতিটাকে পশ্চাৎবর্তী করার চেষ্টা তারা করবে, এবং এটির মাধ্যমে আলটিমেটলি শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে, জবাব দেবে, এবং সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে, জবাব দিয়ে ভবিষ্যৎ মানে ফিউচার টেন্সে বলছেন। যা দেখলাম এখন তাতে দেখা যাচ্ছে ভোটার 29,874, তার মধ্যে 29,821 জন ভোট দিয়েছেন।